বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। করোনা ভাইরাস মহামারী শুরুর 7 মাসের মাথায় বিশ্বব্যাপী মোট শনাক্ত রোগীর সংখ্যা আজ 1 কোটি ছাড়িয়ে গেছে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীতে আটকে পড়া প্রবাসীরা ফ্লাইট সংকটের কারণে সময়মতো বিভিন্ন দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। আমরা তো এসে ছুটিতে, ওই সময় তো করোনা ভাইরাস ছিল না। আমার ছুটি ছিল 25 তারিখ, 28 তারিখ আমার ছুটি শেষ। আমাদের ওখানে তো টাইম মতো যাইতে পারলাম না। এত আমাদের চাকরি বাকরি থাকবে না বা পেলার চাকরি যে পাবো না, শিগগির যে দেবে এটা কোনো আশা নেই। বাংলাদেশে মহামারীর মধ্যেই মধ্যম মাপের বন্যার আশঙ্কা করা হচ্ছে। রয়েছে সোশ্যাল মিডিয়ার খবর। এই সব কিছু এবং আরও নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে অনুষ্ঠানটি লাইভ শোনা যাচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। আজকের প্রবাহ পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। শিরোনামে যেমনটা শুনছিলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর এই ভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা আজ 1 মাইল ফলক অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব মতে এটি আজ 1 কোটি ছাড়িয়ে গেছে। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও এখন 5 লাখের কাছাকাছি পৌঁছেছে। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই নতুন ধরনের ভাইরাসের বিস্তার ছিল নাটকীয়। এই রোগের প্রথম 10,000 কেস শনাক্ত করতে সময় লেগেছে 1 মাসের কিছু বেশি সময়, কিন্তু এরপর শুধু গত মাসেই নতুন শনাক্ত হয়েছে 40 লক্ষ কেস। এই খবরটির দিকে নজর রাখছিলেন সংবাদদাতা নাগিব বাহার। তিনি এখন আমার সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নাগিব, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় নতুন সংক্রমণের যে ডেটা প্রকাশ করেছে তাতে সারা বিশ্বের ছবিটা কেমন দেখা যাচ্ছে? মাসুদ, আপনি ঠিক যেরকম বলছিলেন যে সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের আক্রান্ত শনাক্তের সংখ্যা আসলে 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। তো জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় আসলে যে হিসেবটা দিচ্ছে তারা বলছে যদি একদম সংখ্যাটা বলি, 188টি দেশ এবং অঞ্চল মিলিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ এই মুহূর্তে পৃথিবীতে রয়েছে। তো যেগুলোর মধ্যে সংক্রমণের মাত্রা আসলে সবচেয়ে বেশি হলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর ইউরোপের কিছু দেশে। তো বিশ্বের যে কোনো দেশের চেয়ে কোভিড-19 বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে শনাক্তের সংখ্যা 25 লাখের কিছু বেশি, অর্থাৎ সারা বিশ্বে যে 1 কোটি মানুষ শনাক্ত হয়েছে তার 1/4 সেখানে যুক্তরাষ্ট্রে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে 13 লাখের কিছু বেশি মানুষ এই কোভিড-19 শনাক্ত হয়েছে, এবং তারপরেই ব্রাজিলের পরেই যে তালিকাটা রয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া আর ভারত। রাশিয়ায় আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় 6.5 লাখের একটু কম, আর ভারতে 5 লাখের কিছু বেশি। আর 3 লাখের একটু বেশি, 3,11,000 মতো কেস নিয়ে 5ম স্থানে রয়েছে যুক্তরাজ্য। তো এখানে একটা বিষয় বলতে চাই মাসুদ, যে সেটা হচ্ছে মহামারী পরিস্থিতির শুরুর দিকে, অর্থাৎ মার্চের শেষ দিক, এপ্রিল বা মে পর্যন্তও কিন্তু এই যে ব্রাজিল, রাশিয়া বা ভারতের যে নাম আমরা দেখছি যারা শীর্ষ 5-এ উঠে এসেছে, ব্রাজিল একদম সবাইকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে চলে গিয়েছে এবং অনেক একটা বড় ব্যবধান রয়েছে ব্রাজিলের সাথে তৃতীয় স্থানের রাশিয়ার। তো এই নামগুলো কিন্তু, এই দেশগুলো কিন্তু ওই সময় এপ্রিল মের মাঝামাঝি পর্যন্ত আসলে এরকম প্রকট ছিল না সেসব দেশে। সে সময় সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে ছিল ধরেন তালিকায় যুক্তরাজ্য, ইউরোপে তখন বেশ প্রাদুর্ভাব চলছিল ইটালি, স্পেন, জার্মানি, ইরান, মানে যেই দেশগুলোতে খুব বড় মাত্রায় সংক্রমণ হচ্ছিল সেগুলো ছিল এখানে। আর এই ইউরোপিয়ান দেশগুলো এখন সংক্রমণ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, আর এগুলোকে ছাড়িয়ে এখন উপরে উঠে আসছে পেরু, চিলি। এই যে আমরা ব্রাজিলের কথা বলছি, পেরু এবং চিলি কিন্তু তারপরে এই যে নতুন সংক্রমণের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাওয়ার অর্থ কি এই হতে পারে যে এই মহামারী মোকাবেলায় বিভিন্ন দেশ যেসব কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল, মানুষের জীবনধারা বদলে ফেলা হয়েছিল, তাতে আসলে কোনো ফল হয়নি? কোনো ফল হয়নি এভাবে হয়তো বলা যাবে না মাসুদ, কারণ আমরা যেটা দেখেছি যে কঠোর বিধিনিষেধ আরোপ করে ফল পাওয়া গেছে বেশ কিছু দেশে, কিন্তু আবার সেসব জায়গায় মানে একটা সময় ফল পাওয়া গেলেও বিধিনিষেধ যখন কিছুটা ঢিল দেওয়া হয়েছে, মানে আবার স্বাভাবিক পরিস্থিতির দিকে ফেরার চেষ্টা করা হয়েছে, তখনই দেখা গিয়েছে যে পরিস্থিতি খারাপ হয়েছে। যেমন আমরা যদি ফ্রান্সের উদাহরণ ধরি, ইউরোপের প্রথম দেশ হচ্ছে ফ্রান্স যারা পুরো দেশে একসাথে লকডাউন ঘোষণা করে। তো বলা হচ্ছিল ফ্রান্স আসলে এই যে লকডাউনটা যে ঘোষণা করেছে
এবং সেটা নাকি তারা বেশ কার্যকরভাবেই সেটা বাস্তবায়ন করতে পেরেছে এবং এই মে মাসের মাঝামাঝি সময় থেকেই তাদের নতুন সংক্রমণের হার ধীরে ধীরে কমে আসছিল, বেশ তাদের নিয়ন্ত্রণেই চলে আসছিল। কিন্তু গত কয়েকদিনের খবরে আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্রান্সের, যে তাদের সংক্রমণের হার আবার উঠতির দিকে উঠছে, যেটা গত 1.5 মাসে তারা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছিল। তারপর যুক্তরাষ্ট্রের হিসাব যদি ধরেন, সেখানে বেশ কয়েকটা রাজ্যে বিভিন্ন মাত্রায় লকডাউনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই আগামী কয়েকদিনের মধ্যে কিছু রাজ্যে লকডাউন তুলে নিয়ে আগের জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু লকডাউন এই যে কিছুটা শিথিল করার পরপরই আবার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় এই ফ্লোরিডা ও টেক্সাস এই দুটি রাজ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আবার বিষয়গুলোতে আমরা একটু পরেই আরো বিস্তারিত শুনবো। যাই হোক, ইনফেকশন বা সংক্রমণের কথা তো শুনলাম, কিন্তু মৃত্যুর হার কোথায় বেশি হচ্ছে সে সম্পর্কে কি জানা যাচ্ছে? মাসুদ, যুক্তরাষ্ট্র যেরকম সংক্রমণের হারে বিশ্বের যে কোনো দেশের চেয়ে আসলে অনেক বেশি, তাদের সংখ্যাটা সংক্রমণের, মৃত্যুর ক্ষেত্রেও অনেকটা সেরকমই বলা যায়। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 1,25,000-এর বেশি মানুষের, এবং এখানেও যদি আপনি দেখেন যে সারা বিশ্বের প্রায় 22-23%, মানে যত মানুষ মারা গিয়েছে, 5 লাখ এখন পর্যন্ত প্রায় মারা গিয়েছে, তার অধিকাংশই যুক্তরাষ্ট্রে। তো এরপরেই রয়েছে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা 57,000-এর বেশি। এখানে একটা তথ্য জাস্ট দিয়ে রাখতে চাই যে ব্রাজিলে নতুন করে যে মৃত্যুর সংখ্যা, সেই সংখ্যায় ব্রাজিল এখন বিশ্বে প্রথম, অর্থাৎ প্রতি 24 ঘন্টায় যতজন মারা যাচ্ছে ব্রাজিল এখানে শীর্ষে রয়েছে আপাতত। আর তৃতীয় কত মানুষের মৃত্যু হয়েছে এই তালিকায় তৃতীয় হচ্ছে যুক্তরাজ্যে 43,000-43,000-এর কিছু বেশি। একসময় মৃত্যু সংখ্যায় শীর্ষে ছিল ইটালি, তারাই রয়েছে যুক্তরাষ্ট্রের জাস্ট পরে, চতুর্থ স্থানে তারা চলে এসেছে। 35,000-এর কাছাকাছি মানুষ এখানে মারা গেছে। এরপর ফ্রান্স, স্পেন, অর্থাৎ যে দেশগুলো কিছুদিন আগে মানে প্রাদুর্ভাবের একদম মার্চের শেষের দিকে বা এপ্রিল আমরা যেসব ইউরোপের দেশগুলোকে দেখেছি যে তাদের খুব খারাপ অবস্থা ছিল, প্রতিনিয়ত অনেক মৃত্যু হচ্ছে, তারা এখন তালিকায় এরকম 4-5-এ নেমে এসেছে। মেক্সিকো উঠে এসেছে 26,000 মৃত্যু নিয়ে, তাদের পরিচয়। আর জি, এবার বাংলাদেশের দিকে একটু নজর দেওয়া যাক যে সংক্রমণের হিসেব অনুযায়ী বাংলাদেশে আজকের পরিস্থিতি কেমন ছিল, একটু সংক্ষেপে যদি বলেন। বাংলাদেশে আজকে নতুন করে প্রায় 4,000 মানুষের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে, 3,809 জন। গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন 43 জন। তো বাংলাদেশে পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় আসলে 18,099টি, এবং যেই সংখ্যাটি বলা হয় যে যতজনের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে কত শতাংশ, 21.5% মানুষের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এবং বাংলাদেশে এখন পর্যন্ত মোট মারা গিয়েছেন 1,738 জন। অর্থাৎ সংক্রমণের আসলে হিসেব অনুযায়ী হারে কোনো বিশেষ কোনো হেরফের হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সংবাদদাতা নাগিব বাহারের সঙ্গে। একটু আগে যেমনটা শুনছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এখন করোনা ভাইরাস মহামারীর মূল কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে সংক্রমিত মানুষের সংখ্যা 25 লাখ অতিক্রম করার পর বেশ কয়েকটি অঙ্গরাজ্যের কর্মকর্তারা সেখানে ব্যবসা বাণিজ্য আবার চালু করার পরিকল্পনা বাতিল করেছেন, যেমনটি একটু আগে শুনছিলেন। দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে সংক্রমণের হার লাফ দিয়ে বেড়ে গেছে। সবচেয়ে শোচনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফ্লোরিডা, অ্যারিজোনা এবং নেভাডা অঙ্গরাজ্যে। এ নিয়ে আরও শুনুন অর্চি অতন্দ্রিলার কাছে। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির সাথে এই অঙ্গরাজ্যগুলোর একটা যোগসূত্র রয়েছে। এর আগে এই রাজ্যগুলিতে ঢাকঢোল পিটিয়ে ব্যবসা বাণিজ্য খুলে দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগে থেকে সতর্ক করা হলেও ফ্লোরিডা এবং টেক্সাস এতে কর্ণপাত করেনি। গতকাল ফ্লোরিডাতে 9,500 নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তার মাত্র একদিন আগে অর্থাৎ শুক্রবার এই সংখ্যা ছিল 9,000, যেটা ছিল একটা রেকর্ড। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এর জন্য দায়ী করেছেন রাজ্যের তরুণ সম্প্রদায়কে। তিনি বলছেন সামাজিক মেলামেশার বিরুদ্ধে যেসব বিধিনিষেধ জারি ছিল এরা তা অমান্য করেছে। পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টায় টেক্সাসের গেলেনা পার্ক শহরের মেয়র রাতের বেলা ওই শহরে কারফিউ জারি করেছেন। গেলেনার হাসপাতালগুলো করোনা ভাইরাস রোগীতে উপচে পড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। করোনা মহামারী মোকাবেলায় সরকারি পদক্ষেপ নিয়ে শুক্রবার উচ্ছ্বাস প্রকাশ করার একদিন পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামী সপ্তাহে ফ্লোরিডা এবং অ্যারিজোনায় 2টি নির্ধারিত নির্বাচনী জনসভা বাতিল করেছেন। তিনি বলছেন এই সভার আয়োজনের বিরুদ্ধে প্রচুর হুঁশিয়ারি শোনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 1,25,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বব্যাপী যত লোক এই মহামারীতে মারা গেছেন সেই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে শীর্ষে। অর্চি অতন্দ্রিলা।
করোনা ভাইরাস মহামারীতে বাংলাদেশে টানা 3 মাস আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ রাখার পর গত 21শে জুন থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু করা হয়েছে। প্রতি সপ্তাহে হাতে গোনা কয়েকটি ফ্লাইট ছেড়ে যাওয়ায় বাংলাদেশে ছুটিতে আসা অভিবাসীরা সময় মতো ফিরতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। রিটার্ন টিকিট করেও অনেকে সিট পাচ্ছেন না, আবার যারা রিটার্ন টিকিট করতে পারেননি তাদের কাছে চাওয়া হচ্ছে 5 থেকে 10 গুণ বেশি দাম। হঠাৎ এমন পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছে এয়ারলাইন্সগুলো, এ নিয়ে শুনুন সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন। বরিশালের চর নাজিরপুর গ্রামের বাসিন্দা মল্লিক মহিউদ্দিন এ বছরের শুরুতে ছুটি কাটাতে বাংলাদেশে আসেন। তিনি ইতালিতে একটি রেস্তোরাঁয় কাজ করেন। রোজার ঈদ শেষে 28শে মে তার ইতালি ফিরে যাওয়ার কথা থাকলেও দেশব্যাপী লকডাউনের কারণে আটকে পড়েছেন। এদিকে তার ভিসা এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে আসায় তিনি চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন। সময় মতো কাজে যোগ দিতে না পারায় চাকরি হারানোর আশঙ্কা তো আছেই, তার উপর বিদেশে গিয়ে নতুন চাকরি সন্ধানের সুযোগটিও পাবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমরা তো আইসি ছুটিতে, ওই সময় তো করোনা ভাইরাস ছিল না। আমার ছুটি ছিল ঈদ গেল 25 তারিখ, 28 তারিখ আমার ছুটি শেষ। এখন আমি তো আপ ডাউন টিকিট কেটে আসছি লিটন। আমাদের ওখানে তো টাইম মতো যাইতে পারলাম না। এত আমাদের চাকরি বাকরি থাকবে না বা আপনার চাকরি যে পাবো না, শিগগির যে দেবে সেটা কোনো আশা নেই। আগস্টের 15 তারিখের আগে কোনো সিরিয়াল নাই, সব বুকিং করা বললো। তো বলে আগস্টের 15 তারিখে। আমি ফোন দিচ্ছি, আমার ফোন ধরে না, মানে রিসিভ করেই না। এই বিধা তখন আজকে গেলাম, মানে তো আমাদের বিপদ আছে। দেশে আসলে দেখা যায় কি টাকাটা ভাঙলে একটু গায়ে বাজে। এখন কাজ করলে আমাদের একটু সুবিধা ভালো হয় না। বাংলাদেশে লকডাউন শিথিল করার পর গত 16 জুন থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট সীমিত পরিসরে চালু করা হয়। শুধুমাত্র বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ এবং এমিরেটস হাতে গোনা কয়েকটি রুটে ফ্লাইট চলাচল করতে পারছে। এমন অবস্থায় যারা রিটার্ন টিকিট করে এসেছেন তাদেরকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিট দিচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ, আর যারা টিকিট করেননি তাদের কাছে চাওয়া হচ্ছে 5 থেকে 10 গুণ বেশি দাম। সবচেয়ে বেশি দাম বাড়ানো হয়েছে কাতার এয়ারলাইন্সের। তারপরও গ্রাহকরা টিকিট বুকিং দিতে ট্রাভেল এজেন্সিগুলোর কাছে যাচ্ছে, কিন্তু দাম দিয়েও কোনো টিকিট মিলছে না বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাভেল এজেন্সি কর্মকর্তা। কাতার এয়ারওয়েজ ইউরোপের টিকিট আগে হয়তো 50-60 ওয়ান ওয়ে টিকিটের দাম ছিল, ওইটা এখন ইকোনমিতে আমরা দেখছি না। বিজনেস ক্লাস যেগুলো, এগুলা মিনিমাম 5 লাখ টাকা, 10 গুণ বেশি মিনিমাম। বাংলাদেশে তো কয়েক লাখ মানুষ আটকে আছে। এখন বাহরাইনের যে টিকিট আছে, একটা টিকিটের দাম 1,38,000 টাকা। এগুলা ছিল 20 থেকে 30,000 টাকার মধ্যে। মানুষ টিকিট পাচ্ছে না, আর সবার ভিসার মেয়াদ শেষ, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সব মিলে সবাই বিপদেই আছে। যদি সরকার পারমিশন দেয় তাহলে পরিস্থিতিটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, মানুষের দুর্ভোগও কমবে। কাতার এয়ারওয়েজ সপ্তাহে 3টি ফ্লাইট এবং বাংলাদেশ বিমান সপ্তাহে 1টি ফ্লাইট পরিচালনা করছে বলে জানা যায়। এর অর্থ হলো এক সপ্তাহে 400 থেকে 600 যাত্রী চলাচল করতে পারছে, কিন্তু যাওয়ার অপেক্ষায় রয়েছে লাখ লাখ যাত্রী। এভাবে অনেক প্রবাসীদের রিটার্ন টিকিটে বিদেশ ফেরার শিডিউল 2-3 মাস, এমনকি তারও বেশি পিছিয়ে গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতি ফ্লাইটে 35% কম যাত্রী বহন করার কারণে এবং সংক্রমণ রোধে সতর্ক ব্যবস্থা নেওয়ার কারণে এই শিডিউল বিপর্যয় এবং টিকিটের মূল্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। কথা হয় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোকাব্বির হোসেনের সঙ্গে। চেক-ইনের পরে যাত্রীকে আমরা একটি হাইজিন বক্স দিচ্ছি, সেখানে 2টা মাস্ক থাকছে, গ্লাভস থাকছে, স্যানিটাইজার থাকছে, আর আমরা একটা ফেস শিল্ড দিচ্ছি যাত্রীকে। প্লাস ইকোনমিতে 3টা করে পাশাপাশি। তো এই 3টা সিটের জায়গায় মাঝখানের সিট খালি রাখতে বলেছেন, আমরা সেভাবে খালি রাখছি। পিছনের একটা সারি খালি রাখতে বলেছেন, সেটাও রাখছি। এতে করে মোটামুটি আপনার 63% মতো প্যাসেঞ্জার ক্যারি করা যাচ্ছে, বাকিটা যাচ্ছে না। তো সেই কারণে উপরের রেটে টিকিট বিক্রি করতে হচ্ছে। সেটা বড় কারণ হলো ঢাকা থেকে আমাদের যাত্রী আছে, কিন্তু ফেরার পথে কোনো যাত্রী অলমোস্ট নাই। প্রবাসীরা দ্রুত ফিরে যেতে এয়ারলাইন্স কোম্পানিগুলোর সাথে অনলাইনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছে না। আশা করা হচ্ছে জুলাইয়ের 3 তারিখের পর সরকার ফ্লাইট চলাচল স্বাভাবিক করার অনুমোদন দিলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। সঞ্জনা চৌধুরী, ঢাকা থেকে। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর পুলক গুপ্তর কাছে। ইরানে আগামী রোববার হতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেই ইরানের করোনা ভাইরাস পরিস্থিতি সবচাইতে খারাপ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যেসব আচ্ছাদিত এলাকায় অনেক মানুষের সমাগম হয় সেসব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। তবে কেউ এই নিয়ম না মানলে সাজা কী হবে সেটা তিনি বলেননি। বেইজিংয়ের বাইরে নতুন একটি এলাকায় কোভিড-19 ছড়িয়ে পড়ার পর চীনা কর্তৃপক্ষ প্রায় 5 লাখ মানুষের ওপরে কঠোর লকডাউন জারি করেছেন। কর্মকর্তারা অ্যানজিন কাউন্টির পরিস্থিতিকে খুব খারাপ বলে বর্ণনা করেছেন। সেখানে মোট 12 জনের সংক্রমণ ধরা পড়েছে।
এলাকার সব মানুষকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য শ্রীলঙ্কায় গত মার্চে জারি করা কারফিউ তুলে নেওয়ার কাজ আজ শেষ হয়েছে। যদিও দিনের বেলার জন্য জারি করা কারফিউ ক্রমান্বয়ে শিথিল করা হয়, মধ্যরাতে 4 ঘণ্টার জন্য তা কঠোরভাবে বহাল ছিল। স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শ্রীলঙ্কায় এ পর্যন্ত 2000 মানুষের সংক্রমণ ধরা পড়েছে এবং মারা গিয়েছে 11 জন। আফগানিস্তানে মার্কিন সৈন্যদের হত্যা করার জন্য রাশিয়া গোপনে তালিবান জঙ্গিদের অর্থ দিয়েছে এরকম একটি গোয়েন্দা তথ্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়ার খবর হোয়াইট হাউস অস্বীকার করেছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে বলা হয় যে মিস্টার ট্রাম্পকে এই বিষয়ে অবহিত করা হয়েছে, কিন্তু এর জবাব দেওয়ার ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। মস্কো ও তালিবান উভয়েই এই খবর প্রত্যাখ্যান করেছে। হংকংয়ে খুব শিগগিরই যে জাতীয় নিরাপত্তা আইন জারি করা হচ্ছে, শত শত মানুষ তার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদে অংশ নিয়েছে। বলা হচ্ছে এই আইনে যারা হংকংয়ের ওপর চীনা কর্তৃত্বকে খাটো করে দেখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন যে এর ফলে এই এলাকার রাজনৈতিক স্বাধীনতা বিনষ্ট হবে। দক্ষিণ কোরিয়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ শিথিল করার মধ্যেই তারা বলছে যে সীমিত সংখ্যক দর্শক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে। পেশাদার ফুটবল, বেসবল এবং গলফ মে মাসে শুরু হয়েছে, কিন্তু এখনও এসব খেলায় দর্শকদের উপস্থিতির অনুমতি দেয়া হয়নি। পুলক গুপ্ত, আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। চীনা সরকার বা চীনের কমিউনিস্ট পার্টির কাছ থেকে কারা কবে কত সুবিধা নিয়েছে তা নিয়ে ভারতে ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের মধ্যে বিতর্ক তুঙ্গে উঠেছে। 2004-05 সাল নাগাদ কংগ্রেসের এনজিও রাজীব গান্ধী ফাউন্ডেশন চীনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য নিয়েছিল। বিজেপি এই অভিযোগ সামনে আনার পর কংগ্রেসও তাদের উদ্দেশ্যে পাল্টা 10 দফা প্রশ্ন ছুড়ে দিয়েছে। বিজেপির শীর্ষ নেতারা কে কবে চীনের আমন্ত্রণে সে দেশে গিয়েছিলেন তার ফিরিস্তিও পেশ করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দুই দলের এই ঝগড়ায় চীন সীমান্তে নিহত ভারতের জওয়ানদের ইস্যুটাই আসলে চাপা পড়ে যাচ্ছে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। দিন দুয়েক আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বেশ কিছু নথিপত্র পেশ করে দাবি করেছিলেন কংগ্রেস প্রভাবিত এনজিও রাজীব গান্ধী ফাউন্ডেশন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী নিজেই যার চেয়ারপারসন, প্রায় 15 বছর আগে তারা দিল্লির চীনা দূতাবাস তথা চীনা সরকারের কাছ থেকে $3 লক্ষ বেশি আর্থিক অনুদান নিয়েছিল। मुझे आश्चर्य होता है कि राजीव गांधी फाउंडेशन को 2005 और 6 में पीपल्स रिपब्लिक ऑफ चाइना और चाइनीज एम्बेसी ने $3,100 তিনি বলেন, আমি জেনে আশ্চর্য হয়ে গেছি তারা চীনের কাছ থেকে কি বিপুল টাকা পয়সা পেয়েছে। আসলে এটা কংগ্রেস আর চীনের গোপন সমঝোতারই অংশ। শুধু তাই নয়, ওই ফাউন্ডেশন এরপর নানা স্টাডি করিয়ে মুক্ত বাণিজ্যের পক্ষেও সওয়াল করায় যাতে চীনের সুবিধে হয়। তাহলেই দেখুন দেশে কত বড় বড় খেলা হয়েছে। দেখো দেশ মে কিতনে বড়ে বড়ে খেল হতে হ্যাঁ। সীমান্তে চীনের কথিত অনুপ্রবেশ, চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ আর ভারতীয় সেনাদের প্রাণহানি নিয়ে বিরোধী কংগ্রেস যে লাগাতার সব অস্বস্তিকর প্রশ্ন তুলে যাচ্ছে, তার মোকাবিলাতেই যে বিজেপি এই রাস্তা নিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। কংগ্রেস এই অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও দাবি করেছে চীনের অনুদান নিয়ে ওই প্রতিষ্ঠান কোনো আর্থিক অপরাধ করেনি। Anyone with elementary common sense will know that think tanks all over the world, in India included, function on the basis of grants, endowments. কংগ্রেস নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরমের কথায় সাধারণ বোধবুদ্ধি আছে এমন যে কেউই জানেন ভারত সহ সারা দুনিয়ায় এই ধরনের থিঙ্ক ট্যাঙ্কগুলো চলে গ্রান্ট বা অনুদান, এন্ডাওমেন্টের পয়সাতেই। প্রশ্ন হলো রাজীব গান্ধী ফাউন্ডেশন বিদেশি অনুদানের শর্ত মেনেছে কিনা, অডিটেড অ্যাকাউন্ট জমা দিয়েছে কিনা এবং সরকার তা মেনে নিয়েছে কিনা। এই সবগুলোই হওয়ার পর তো আর কথা চলে না। And the government accepted it. That's the end of the matter. চীনের সঙ্গে বিজেপি আরএসএস এর সম্পর্ক নিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এরপর পাল্টা 10টি প্রশ্নও ছুড়ে দিয়েছেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 2009 সালে আরএসএস প্রতিনিধি দল কিংবা 2011-তে তৎকালীন বিজেপি সভাপতি নীতিন গডকরি সেদেশে কি করতে গিয়েছিলেন জানতে চাওয়া হয়েছে সেটাও। এমনকি 2014 নভেম্বরেও বিজেপি নেতা অমিত শাহ দলের এমপি এমএলএদের চীন সফরে পাঠিয়েছিলেন, মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথের কথায় চীন সীমান্ত থেকে যখন বিচলিত হওয়ার মতো একের পর এক খবর আসছে তখন সেগুলোর জবাব না দিয়ে
সরকার আসলে মনোযোগ ঘোরানোর কৌশল নিয়েছে। তারা যেভাবে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ আনছে তাতে তাদের লজ্জিত হওয়া উচিত। chooses to resort to lies, baseless allegations and falsehood. It's shame on you. I don't want to get into what the parties are saying, but my point is, what about justice to the 20 Jawans who were killed on June 15? Nobody is raising. দ্য হিন্দুর সাংবাদিক বিজয়তা সিং ও বিবিসিকে বলছিলেন, দুটো পার্টি একে অন্যকে কি বলে আক্রমণ করছে তার মধ্যে আমি ঢুকতে চাই না, কিন্তু এর ফলে গালওয়ান উপত্যকায় নিহত 20 জন জওয়ানের কথা যে আর কেউ বলছে না সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এই রাজনৈতিক তরজার মধ্যে সবাই সেই ভারতীয় সেনাদের কথা ভুলে যাচ্ছে যারা এখনো লাদাখের দুর্গম প্রান্তরে চীনা বাহিনীর চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। It's not easy being deployed in Ladakh, and as of now they are still in eyeball to eyeball confrontation. ভারতে পর্যবেক্ষকরাও অনেকেই বলছেন, সীমান্তে যখন যুদ্ধের পরিস্থিতি তখনও দেশের দুই প্রধান দল যেভাবে কে কবে চীনের টাকা নিয়েছে বা চীনের আমন্ত্রণে সে দেশ ঘুরে এসেছে তার হিসেব কষছে, সেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর চরম সংকটের মধ্যে সে দেশের অন্তত 20টি জেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে কিছু জেলায় আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এবং তারা স্বল্প থেকে মধ্যম মেয়াদের একটি বন্যা আশঙ্কা করছেন। করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বহু মানুষকে ত্রাণ সহায়তা দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আসন্ন বন্যা কতটা বাড়তি চাপ তৈরি করবে, শুনুন শাহনাজ পারভিনের কাছে। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ব্রহ্মপুত্র এবং যমুনা সহ মোট 8টি নদীতে 14টি অংশে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সুনামগঞ্জ সহ প্রায় 20টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী কয়েকদিনে বন্যার পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সর্দার উদয় রায়হান। এখন যে বৃষ্টিপাতটা হচ্ছে উজানে, তা হয়তো আগামী আরো 2-3 দিন অব্যাহত থাকবে এবং এর প্রভাবে আমাদের কিছু কিছু জেলা যেগুলো বন্যা আক্রান্ত হয়েছে সেগুলোর কিছুটা বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এর মধ্যে আমরা বলতে পারি যে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জ এই জেলাগুলোর বন্যা পরিস্থিতি আগামী 24 ঘন্টায় নদীগুলোর পানি বৃদ্ধির কারণে কিছুটা অবনতি ঘটতে পারে। লালমনিরহাট এবং নীলফামারী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আগামী 5-6 দিন যমুনা নদীর পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। হয়তো এই নিম্নাঞ্চলে একটি স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতি স্থায়িত্বকাল হতে পারে। স্বল্প থেকে মধ্যমেয়াদী বলতে আমরা 5 থেকে 15 দিন এই রেঞ্জটাকেই বোঝাচ্ছি। এই কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের উজানে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ ও মেঘালয়ে গত 4-5 দিন ধরে ব্যাপক বৃষ্টির ফলে সেখানেও বন্যা শুরু হয়েছে, যার কারণে উজানের ঢল নেমে এসেছে বাংলাদেশে। বছরের এরকম সময়ে বাংলাদেশে বন্যা অস্বাভাবিক নয়, তবে এবারের বন্যা এমন সময় শুরু হলো যখন বাংলাদেশ কোভিড-19 মহামারীর কারণে চরম সংকটের মধ্যে রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বহু মানুষকে ত্রাণ সহায়তা দিতে হচ্ছে। দেশের অর্থনীতির চাকা এখনও পুরোপুরি সচল নয়। এমন পরিস্থিতিতে বন্যা কতটা বাড়তি চাপ তৈরি করবে জিজ্ঞেস করেছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামালের কাছে। অবশ্যই, এবং এটা দুটোই হবে। একটা হলো এভরি ক্রাইসিস হ্যাভ সাম অপরচুনিটি। এই পানিটা হওয়ার কারণে কিন্তু লোকজনের মুভমেন্টটা কিন্তু এখন ঘরে থাকা, স্টে অ্যাট হোম। আর নেগেটিভ সাইড যেটা হলো যে আমাদের কাজের ইয়েটা বেড়ে গেল, লোকজনদেরকে সহায়তার বিষয়টা বেড়ে গেল এবং লোকজনদেরকে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেইন করে আমাদের রাখার জন্য পর্যাপ্ত জায়গা দরকার। বন্যার জন্য আমরা সেপারেট বাজেট রাখি। জুলাই মাসে বা জুন মাসের দিকে এরকম একটা ইয়ের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে থাকি এবং এটা তো অবশ্যই কোভিডের সাথে এটা একটা বাড়তি বিষয়, কিন্তু এটা মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি সেটা আমাদের বাংলাদেশের আছে। বাংলাদেশে কোভিড-19 আক্রান্তের হার এখন ঊর্ধ্বমুখী। দেশের সকল জেলায় এমনিতেই পরীক্ষার ব্যবস্থা নেই। বন্যা কবলিত জেলাগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করার পরীক্ষা চালিয়ে যাওয়াও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সেটি মোকাবেলায় কী ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে জিজ্ঞেস করেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার কাছে। তখন বাড়ি বাড়ি যাবে না, বা তখন হলো একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে দিলে যাদের সিমটম থাকে, এগুলো তো ট্রায়াল সিস্টেম আছে, সবারই তো আর নমুনা নেওয়া হয় না। যাদের সিমটম থাকে বা উপসর্গ থাকে তাদের হয় বা কন্ট্রাক্ট হিস্ট্রি থাকলে সেই ক্ষেত্রে
হলো প্রোটেকশন নিয়ে তাদের নির্দিষ্ট স্থান বলে দিলে সেইখানে এসে নমুনা দিতে পারে। আসতে না পারলে যেগুলো টেলিফোন তো আমাদের খোলা আছে, টেলিফোনে পরামর্শ নিয়ে কিভাবে বাসায় থাকবেন, উপসর্গ থাকলে যা চিকিৎসা সেটাই দেওয়া হবে, সেটাই কন্টিনিউ করবে। এবং আমাদের সিভিল সার্জন যারা আছেন তারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন বন্যার পূর্বাভাস পেয়ে যে বন্যায় কিভাবে কাজ হবে। অন্যদিকে যেসব অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে কেবলই আমন ধানের বীজতলা তৈরি হয়েছে, আউশ ধান রোপণ করা হয়েছে, বেশ কিছু গ্রীষ্মকালীন সবজি এখনও ক্ষেতে রয়েছে। এত সমস্যার মধ্যে বন্যার্ত এলাকার কৃষকেরা পড়তে পারেন বাড়তি সংকটে। শাহনাজ পারভিন। এবার ফেসবুকে যেসব পোস্ট আজ সারাদিন ধরে ট্রেন্ডিং ছিল সে সম্পর্কে জানাচ্ছেন আফরোজা নীলা। ধন্যবাদ মাসুদ। সামাজিক মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা, আজ মাশরাফি বিন মুর্তজার একটি স্ট্যাটাস কিন্তু সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং। তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি কোভিড-19 নেগেটিভ। এটা মোটেও সত্য নয়, এখনও পুনরায় টেস্ট করায়নি, 14 দিন হবার পর টেস্ট করানোর ইচ্ছে আছে। তিনি এটাও লিখেছেন যে তিনি সুস্থ আছেন, বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। আসলে তিতুমির, এর আগে আমরা দেখেছি যে অনেকগুলো অনলাইন পোর্টালে খবর বের হয় যে তিনি ও তার ভাই সেরে উঠেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের করোনা ভাইরাস নেগেটিভ এসেছে এমন খবরও উল্লেখ করা হয়েছে, আর এই প্রেক্ষিতেই তিনি মূলত এই স্ট্যাটাসটি দিয়েছেন। একদম তাই নীলা, এরকম ভুল তথ্য, ভুল খবর আমরা প্রায়ই দেখে থাকি। মাশরাফির এই স্ট্যাটাসের নিচে নানান ধরনের মন্তব্য এসেছে স্বাভাবিকভাবেই, যেরকম স্বপ্নীল শিকদার নীল নামের একজন লিখেছেন, গুজব না ছড়িয়ে সবাই দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। আবু হানিফ মোল্লা, এদেশের হলুদ সাংবাদিকতা নিয়ে কিছু বলার নেই, ভালো হয়ে উঠুন, ভালোবাসার প্রিয় ম্যাশ। মোহাম্মদ সালাউদ্দিন লিখেছেন, মাশরাফি বিন মুর্তজা ভাই, আমি সেটাই ভাবছিলাম যে কিছুদিন আগে আপনাকে দেখলাম করোনা পজিটিভ, কিভাবে এত তাড়াতাড়ি নেগেটিভ হয়ে যান? আমিও তো একজন পজিটিভ ছিলাম, আমার নেগেটিভ হতে অ্যাটলিস্ট 17 দিন লেগেছে। আর রিপনের মন্তব্য, এইসব ভুইফোর সাংবাদিকের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? এরকম আরও বেশ কিছু মন্তব্যই দেখা যাচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি যে বলেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার বিষয় কমিয়ে কম সময়ে তা নেয়ার কথা ভাবা হচ্ছে, সেটা কিন্তু আজকেও সামাজিক মাধ্যমে আলোচনার বিষয়। গতকাল শনিবার তিনি শিক্ষা বিষয়ক এক ভার্চুয়াল অনুষ্ঠানে কথা বলেন। করোনা ভাইরাসের কারণে এবছরের এইচএসসি পরীক্ষা কবে হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে। এই নিয়ে অনেকেই নিজেদের মতামত তুলে ধরেছেন। মোহাম্মদ শাহিন লিখেছেন, কঠিন বিষয় বাদ দিয়ে যেগুলো সহজ বিষয় সেগুলোর পরীক্ষা নিয়েন, কেননা ছেলে পেলে স্কুল খোলা থাকতেই পড়ালেখা করেনি, এখন তো বাসায় অলস সময় পার করছে, বই ছুঁয়েও দেখে না, কঠিন বিষয়ে পরীক্ষা নিলে সমানে ফেল মারবে। এবি সোভানের মন্তব্য, টেস্ট রেজাল্টের উপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে সেশন জট কমানো সম্ভব। আর ঠাকুর ইমন মনে করেন শিক্ষাবর্ষ একটা বছর পিছিয়ে দিলেই ভালো হয়, আর সেই এক বছরের গ্যাপ পূরণ করতে চাকরি ক্ষেত্রে 1 বছর বাড়িয়ে দিলেই হয়। এদিকে ঢাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এমন খবর কিন্তু আজ ফেসবুকে বেশ শেয়ার হচ্ছে। এছাড়া সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটি ছবিও প্রথম সারির একটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেখানে ছুটি অমান্য করে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে, অভিভাবকেরা শিশুদের নিয়ে বের হচ্ছেন, ছবিতে এমনটা দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে গতকাল সকালে তোলা ছবি এটি। আর এ নিয়ে রিমা রহমান লিখেছেন, শুধুমাত্র উক্ত স্কুল কর্তৃপক্ষকে দোষী করলেই হবে না, যে সকল অভিভাবকগণ তাদের সন্তানদের পরীক্ষা দেওয়ার জন্য বাচ্চাদের অংশগ্রহণ করিয়েছিলেন সে সকল অভিভাবকদেরও শাস্তি হওয়া উচিত, দায় উভয় পক্ষেরই আছে। রোজি রহমানের মন্তব্য, জীবন যেখানে অনিশ্চিত সেখানে ওনারা গেছেন বাচ্চাদের ভর্তি পরীক্ষা দেয়াতে। এদিকে করোনা ভাইরাস সারার এক টোটকা নিয়ে শিলিগুড়ির পুলিশের প্রচার কিন্তু বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভারতের সংবাদ মাধ্যম সহ বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে যে সম্প্রতি শিলিগুড়ির পুলিশ কমিশনার সেখানকার পুলিশ সদস্যদের সরিষার তেল ব্যবহার বাধ্যতামূলক করেছেন। তিনি এটাও বলেছেন যে কাজে যোগ দেওয়ার আগে 2 ফোঁটা সরিষার তেল নাকে দিতে হবে। তার ভাষ্য অনুযায়ী এতে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর হয়ে যাবে। খবরে এটাও বলা হচ্ছে যে শুধু নাকে সরিষার তেল দিলেই হবে না, পুলিশ কমিশনার বলেছেন খাবারের পাতেও থাকতে হবে সরিষার তেল। এ নিয়ে নানান ধরনের ট্রল কিন্তু দেখা যাচ্ছে নীলা, যেরকম আনোয়ার হোসেন নামের একজনের মন্তব্য, তাই তো বলি ঘুম থেকে উঠে দেখি সরিষার তেল কেজিতে 100 টাকা বেড়ে গেছে, আগে যদি জানতাম সরিষার তেলের এত গুণ তাহলে স্টক করে রেখে দিতাম। পারভেজ মাহমুদের মন্তব্য, তাহলে তো হাসপাতাল, ডাক্তার, টেস্ট কোনো কিছুরই দরকার নেই, শুধু সরিষার তেলে সেরে যাবে করোনা। তো এই ছিল সামাজিক মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার সংবাদ শিরোনাম।
করোনা ভাইরাস মহামারীর শুরুর 7 মাসের মাথায় বিশ্বব্যাপী মোট শনাক্ত রোগীর সংখ্যা আজ 1 কোটি ছাড়িয়ে গেছে। আর বাংলাদেশে এই মহামারীর মধ্যেই মধ্যম মাপের বন্যার আশঙ্কা করা হচ্ছে। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশের সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।